সরকারি অতিথি হয়ে ভারতের মাটিতেই অবস্থান করছেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। গত এক মাসে তিনি হয়ে উঠেছেন দিল্লির বিষফোঁড়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুস শপথ নেয়ার পরপরই নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনেতার মধ্যে হয়েছে ফোনালাপও। নয়াদিল্লির এমন আচরণ বুঝিয়ে দিচ্ছে ভারতের পুরনো মিত্র হলেও দেশটির কূটনীতির খাতায় শেখ হাসিনা হয়ে গেছেন অতীত এক অধ্যায়। হাসিনার ১.৫ দশকের শাসনামলে ভারতের বাংলাদেশ নীতির কেন্দ্রে ছিলেন ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে আপাতত অন্ধকার তার দলের ভবিষ্যৎ। হাসিনার এমন পতনের বিষয়টি ছিল দিল্লির কাছে অভাবনীয় এক ঘটনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে ঢাকার নাটকীয় পট পরিবর্তন কিভাবে সামাল দিবে ভারত, সেটা নিয়ে এখনও কাটেনি অভ্যন্তরীণ অনিশ্চয়তা। হাসিনা পরবর্তী বাংলাদেশে কোন কৌশলে এগোবে দেশটি ভাবতে বাধ্য হচ্ছে মোদি সরকার। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে দুই দেশের সম্পর্ক। ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় তাদের সঙ্গেই সম্পর্ক রেখে চলবে নয়াদিল্লি, আর এটাই স্বাভাবিক। পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় একই রকম মনোভাব প্রকাশ করেছেন দেশটির অনেক নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ। এসব মন্তব্য থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থের মিলের জায়গাগুলো চিহ্নিত করার জন্য সময় নিচ্ছে দিল্লি। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যে স্বৈরাচারী নেত্রীকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার আগেই সেটা ভেস্তে যাবে, এই বিষয়ে মোদি প্রশাসনের রয়েছে পরিষ্কার ধারণা। ক্রমবর্ধমান ভারত বিরোধিতা দিল্লির দৃষ্টিতে তৈরি করছে আঞ্চলিক নিরাপত্তার সংকট। অপরদিকে প্রায় ৫০ বছরের ঘনিষ্ঠ মিত্র ও আস্থাভাজন হাসিনার বিপদের মুহূর্তে তার পাশে দাঁড়ানো ছাড়া উপায়ও নেই ভারতের। এই দ্বিমুখী অবস্থান কিভাবে মোকাবেলা করবে দেশটি, সেটার দিকে থাকবে ঢাকার দৃষ্টি। জ্বালানি, বিদ্যুৎ, অবকাঠামো সহ বিভিন্ন সেক্টরে ঝুঁকির মুখে পড়েছে ভারতের অনেক সংস্থার বিপুল বিনিয়োগ। অনিশ্চিত হয়ে পড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও নুমালীগড় পার্বতীপুর জ্বালানি পাইপলাইনের মতো বহু প্রকল্পের ভবিষ্যৎ। গত কয়েক বছরে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা। ব্যবসায়িক এসব বিপদ থেকে উদ্ধার পেতে হলে হাসিনার ব্যক্তিগত সমর্থক না হয়ে ঢাকার অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করতে হবে নয়াদিল্লিকে। সব মিলে রাষ্ট্রীয় অবস্থানের দিক থেকে অচিরেই হয়তো ভারতের কাছে গুরুত্ব হারাতে শুরু করবে আওয়ামী লীগ নেত্রীর নাম। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থির করতে গিয়ে কি এবার নিজেরাই জ্বলে পুড়ে ছাই হচ্ছে ভারত? এবার কি ভারত হারাতে বসেছে নিজেদের গুরুত্বপূর্ণ অঞ্চল সেভেন সিস্টার্স? সেখানকার ৭ রাজ্য কি ভারতের সাথে থাকবে নাকি আলাদা হবে? এত ড্রোন কোথায় পেল মণিপুরের বিদ্রোহীরা? গেল শুক্রবার থেকে নতুন করে আবারও দেশটি মণিপুর রাজ্যে সহিংসতা, হত্যার হামলা শুরুর পর থেকে উঠেছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে এর আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। রাষ্ট্রের বিরুদ্ধে এতটা জ্বলে ওঠেনি কখনোই। আগ থেকেই নানা ইস্যুতে জ্বলতে থাকা সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য গেল শুক্রবার থেকে নতুন করে আবার অশান্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে, তবে এবার আরও ভয়াবহ আকারে। রকেট, ড্রোন আর গ্রেনেড দিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা। রকেট দিয়ে এর আগে হামলা হলেও এত ড্রোন হামলা এর আগে কখনো হয়নি। শনিবার মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের ভয়াবহ সংঘাত, বন্দুকযুদ্ধ হয়। ড্রোন, রকেট ও গ্রেনেড হামলার পাশাপাশি গুলিও করে বিদ্রোহীরা। এতে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মণিপুর পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয়ভাবে তৈরি একটি রকেট লঞ্চার ব্যবহার করে ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়। এতে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। কুকি আগ্রাসন দ্বিগুণ বেড়েছে। গত কয়েকদিন ধরে ইম্ফল পশ্চিমাঞ্চলের নির্দিষ্ট কিছু অংশে ড্রোন বোমা হামলার কিছু ঘটনা ঘটেছে। এতে অনেক লোক মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার ভোর থেকে 2টি রকেট হামলা হয়েছে।
মণিপুরে ১.৫ বছরেরও বেশি সময় ধরে জাতিগত সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত ২৫০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংঘাত ও সংঘর্ষ মাঝে কিছুটা কমলেও হঠাৎ করেই বেড়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মণিপুরের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কোনোভাবেই রাজ্য বা কেন্দ্রীয় সরকার আর পরিস্থিতির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারছে না। আর তাই মণিপুরের এই অস্থিরতা ভারতকে সত্যিকারের চরম বিপদের মুখে ফেলে দিয়েছে, ঘুম হারাম করে দিচ্ছে মোদী সরকারের। একে তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চরম কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের মুখে আছে ভারত। তার উপর নিজের দেশের অভ্যন্তরে ভয়াবহ এই সংকট ভারতকে রীতিমতো দিশেহারা করে দিচ্ছে। বাংলাদেশ অস্থির হলে ভারতের 7 সিস্টার্সে বা দেশটির উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যেও তা ছড়িয়ে পড়তে পারে, এমন শঙ্কা আর হুঁশিয়ারি গেল মাসে দায়িত্ব নেয়ার আগেই দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তাতে কান না দিয়ে নিজেদের সমস্যার সমাধান না করেই বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি সহ সীমান্তে হত্যাযজ্ঞ চালিয়েছে ভারত। কিন্তু এবার আর পার পেল না। এবার নিজের ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছে তারা। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রাতে অনেক বাড়িতে আলো নিভিয়ে রাখা হচ্ছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গত বছরের মেতে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় এবং কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও প্রথমবারের মতো এত বেশি রকেট ও ড্রোনের ব্যবহার করা হয়েছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। How do you feel? I'm good. Coming back home. Thank you. जवाब देना है। আলোচনা ও সংলাপ যে কোনো সংকট সমাধানের সবচেয়ে কাঙ্ক্ষিত ও ফলপ্রসূ প্রক্রিয়া। রাজনৈতিক টানাপোড়েন থেকে উত্তরণের সিদ্ধান্ত আসতে পারে আলোচনার টেবিল থেকেই। সম্প্রতি নানা ইস্যুর জেরে অবনতির দিকে যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। আর সেই জায়গা থেকেই ভারতের সাথে আলোচনায় বসতে চাইছে বাংলাদেশ। চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এই মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে। তবে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নিউ ইয়র্কে মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয় এখনও চূড়ান্ত হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ইঙ্গিত দেন, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে এবং বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামীপন্থী এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত। স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের এমন বক্তব্য ভালোভাবে নেয়নি ভারত। ফলে ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অধ্যাপক ইউনূস পিটিআইকে দেওয়া সেই সাক্ষাৎকারে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা ইউনূস আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতের বিশেষজ্ঞ মহল থেকে এখনও অভিযোগের তীর আসছে বাংলাদেশের দিকেই। সম্প্রতি ভারতের বিশেষজ্ঞ মহলের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কাজকর্মে যে নকশা ফুটে উঠছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। শেখ হাসিনা ভারতে যাওয়ার 3 দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর গত 16 আগস্ট টেলিফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন তিনি। ফোন আলাপের সময় জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন তারা। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন।
রাশিয়ার কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করা ইউক্রেনের সেনারা সেখানকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলছে মস্কো। ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যে বিপর্যয় তৈরি হবে পুরো ইউরোপেই তার ভয়াবহ প্রভাব পড়বে বলে সতর্কতা জানিয়েছেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর মেইন মিলিটারি পলিটিক্যাল ডিপার্টমেন্টের উপপ্রধান আপ্তি আলাউদ্দিনভ। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক ভিডিওতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংকেতে চলছে রাশিয়ার নিকটতম প্রতিবেশী ইউরোপ। যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে খেলছে। তারা চাইছে কার্স্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হোক, কিন্তু ইউরোপের মনে রাখা প্রয়োজন এখানকার বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ইউরোপেও সেই বিপর্যয়ের ভয়াবহতা ছড়িয়ে পড়বে। ইউরোপ কেন নিজের স্বার্থে আঘাত করে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক স্বার্থ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছে এ নিয়ে পরিহাস করেন আলাউদ্দিনভ। অবিলম্বে তাদের এই পথ পরিহারের আহ্বান জানান তিনি। এদিকে কার্স্কে ইউক্রেনীয় সেনারা কঠিন প্রতিরোধের মুখে পড়ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে তারা জানায়, 1 মাস ধরে কার্স্কে চলমান লড়াইয়ে ইউক্রেন 11,200-র বেশি সেনা হারিয়েছে। একই সঙ্গে তাদের 87টি ট্যাঙ্ক, 74টি সাঁজোয়া যান সহ বিপুল অস্ত্র সরঞ্জামের ক্ষতির কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, কেবল শেষ দিন কার্স্কে 510 জন সেনা হারিয়েছে ইউক্রেন। বিধ্বস্ত হয়েছে 3টি ট্যাঙ্ক। ওই বিবৃতিতে আরও জানানো হয়, শত্রু সেনাদের পরাস্ত করে দোনেস্কের আরও একটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। মধ্য রণাঙ্গনের সেনারা নোভোগ্রোদোভকা নামের ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে যুদ্ধের বর্তমান বাস্তবতায় এখনই ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা আলোচনা শুরুর উৎকৃষ্ট সময় বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে শান্তি নিশ্চিতের জন্য এটি অনুকূল সময়। শিগগিরই এ বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে রাশিয়াকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। সাক্ষাৎকারে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিরুদ্ধে জার্মানিতে দিন দিন জনমত গড়ে উঠছে বলেও জানান শুলজ। এতে করে আগামীতে ইউক্রেনের পাশে থাকার বিষয়টি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে শঙ্কা জানান তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। হাজার কটূক্তি করলেও বাংলাদেশি পর্যটকদের অভাবে এখন মাথায় হাত কলকাতার ব্যবসায়ীদের। মাসখানেক আগেও কলকাতার নিউ মার্কেট বা মার্কুইস স্ট্রিট গমগম করত বাংলাদেশি পর্যটক বা চিকিৎসা নিতে যাওয়া মানুষ দিয়ে। কিন্তু গত জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ও পরে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে প্রায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতা। সিটি অফ জয় খ্যাত কলকাতা বাংলাদেশের সংলগ্ন উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর। ভ্রমণ, কেনাকাটা বা চিকিৎসা সব ক্ষেত্রেই সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে ঢল নামতেও বাংলাদেশিদের। এভাবেই শুধুমাত্র বাংলাদেশিদের কাছ থেকে বছরে 1000 কোটি টাকা পকেটে ভরত ভারতীয় ব্যবসায়ীরা। বিপরীতে বাংলাদেশের খবরের শিরোনামে জায়গা করে নিত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হচ্ছে মানুষ। এছাড়াও ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে ভারতীয়দের ট্রল আর কটূক্তি তো ছিলই। তবে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর পাল্টে গেছে এই চিত্র। কমে গেছে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা, আর এতেই মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের। কলকাতা নিউ মার্কেট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মাসখানেকের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না। নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বা অন্য যে কোনো সামগ্রীর দোকান, এসবের বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় গণমাধ্যমগুলোর পরিসংখ্যান অনুযায়ী ভারতের পর্যটন ক্ষেত্রের প্রায় 23% আসে বাংলাদেশি পর্যটকদের হাত ধরে। চিকিৎসা করা বাদেও ঘোরাফেরা, দুর্গাপূজা বা বিয়ের কেনাকাটা ইত্যাদি কারণে কয়েক লাখ পর্যটক প্রতি বছর ভারতে ভ্রমণ করেন। তবে এবার পূজার মাত্র 1 মাস বাকি থাকলেও এখনও জমে ওঠেনি কলকাতার বিপণী বিতানগুলো। বাংলাদেশি এক গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিউ মার্কেট এলাকায় বিক্রি কমেছে অন্তত 60%। বিবিসির বাংলার এক প্রতিবেদনে উঠে আসে মার্কুইস স্ট্রিটের কথাও। এই এলাকাতেই মূলত বাংলাদেশ থেকে আসা পর্যটকদের জন্য গড়ে উঠেছে হোটেল বাণিজ্য। তবে হোটেল মালিকরা বলছেন, করোনার সময় যেমন বাংলাদেশ থেকে লোক আসা প্রায় বন্ধ ছিল, গত 1 মাসেও ঠিক তেমনই বাংলাদেশ থেকে আসা পর্যটক নেই বললেই চলে। এসব এলাকার হোটেলের রুমগুলো প্রায়ই ফাঁকা থাকছে, ব্যবসায় ভাটা পড়েছে।
কমেছে হাসপাতালের রোগীর সংখ্যাও। এতে হুমকির মুখে পড়েছে এসব খাতের সঙ্গে যুক্ত মানুষের জীবিকা। বাংলাদেশ থেকে ভারতে একটা বড় অংশের মানুষ যান চিকিৎসা নিতে। মূলত কলকাতা, ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাইয়ের অনেক বেসরকারি হাসপাতালে থাকে বাংলাদেশি রোগীদের আনাগোনা। এমনকি এসব হাসপাতালে বাংলাদেশিদের জন্য থাকে আলাদা হেল্প ডেস্কও। হাসপাতাল কর্তৃপক্ষ বিবিসি বাংলাকে জানায়, গত এক মাসে বাংলাদেশ থেকে যাওয়া রোগীর সংখ্যা খুবই কম। তাদের একটি বড় অংশই নির্ভর করেন বাংলাদেশ থেকে আসা রোগীদের উপর। তাই পর্যটক বা রোগী যাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষের জীবিকা নিয়ে অনিশ্চয়তা কাটবে না। শেখ হাসিনার সরকারের পতনের পর সাময়িক বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে দুই দেশের বিমান চলাচল। ঢাকায় সীমিত পরিসরে খুলেছে ভারতীয় ভিসা সেন্টারগুলো। কিন্তু এরই মধ্যে সীমান্তে স্বর্ণা দাস ও শ্রী জয়ন্ত নামের দুই বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়। এতে নেটিজেনদের মধ্যে আবারও জেগে উঠেছে ভারত বিরোধী মনোভাব। এমন পরিস্থিতিতে কলকাতার এসব ব্যবসায়ীদের ভবিষ্যৎ কী? তারা কি খুঁজবেন অন্য কোনো বিকল্প? সেই প্রশ্নই রয়ে যায়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বিতর্কের শুরু থেকেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলায় স্বতঃস্ফূর্ত ছিলেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ট্রাম্প হাত মেলানো এড়াতে চাইলেও সেই সুযোগ দেননি কামালা। বিতর্কের শুরুটা হয় অর্থনীতি প্রসঙ্গে। ধনীদের সুবিধা দেয়া আর কর ছাড়ে ট্রাম্পের অতীত নজির টেনে ভোটারদের সতর্ক করেন কামালা। ট্রাম্পের দাবি, অর্থনীতি পুনরুদ্ধারে কামালার কোনো পরিকল্পনা নেই। করোনাকালে টালমাটাল অর্থনীতি সামাল দেওয়ার কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। দেখুন, মূল্যস্ফীতির কারণে ভয়ঙ্কর এক অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা, যা দেশকে টুকরো করে দিচ্ছে, বিভক্ত করে দিচ্ছে। খুব সম্ভবত জাতীয় ইতিহাসে এমন বাজে মূল্যস্ফীতি কেউ দেখেননি। মহামন্দার পর বেকারত্বের সবচেয়ে ভয়াবহ সময়টা আমাদের উপহার দিয়েছেন ট্রাম্প। তার আমলেই শতাব্দীর সবচেয়ে করুণ জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে আমাদের। গৃহযুদ্ধের দীর্ঘ সময় পর গণতন্ত্রে চরম আঘাত এসেছে তার আমলেই। কমলার অভিযোগ, বিচার বিভাগের অপব্যবহারে আগাম গর্ভপাতের সুযোগ বৃষ্টির বেশি অঙ্গরাজ্যে বন্ধ করতে কলকাঠি নেড়েছেন ট্রাম্প। বলেছেন, শুধু সামাজিক নয়, এতে প্রাণহানির মতো ঝুঁকিও তৈরি করেছেন ট্রাম্প। রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য বিচার বিভাগের অপব্যবহার আর জনসভায় অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে মিথ্যাচারের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন তারা। They're eating the dogs, the people that came in, they're eating the cats, they're eating the pets. যুক্তরাষ্ট্রে অভিবাসী আর অভিবাসন প্রত্যাশীরা কুকুর, বিড়াল আর মলমূত্র খান। ট্রাম্প এমন আপত্তিকর মন্তব্য করেছেন। নানা কথায় অভিবাসী বান্ধব বক্তব্য দেয়া কমলার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। বলেন, অভিবাসীদের ওপর ভর করে নির্বাচনে বিজয়ী হওয়ার অপচেষ্টা চালাচ্ছে ডেমোক্র্যাটরা। জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে কঠোর অভিবাসন নীতির পক্ষে অনড় থাকার বার্তাও দেন ট্রাম্প। তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাতির উদ্দেশ্যে বলেছেন, ট্রাম্পকে আরেক মেয়াদে ক্ষমতায় টেকাতে সফল হবেন না রিপাবলিকানরা। যখন আমরা এমন বক্তৃতা শুনি, যখন দেখি আমেরিকার জনগণকে প্রভাবিত করে এমন সমস্যাগুলো সমাধান হচ্ছে না, আমি মনে করি এমন পরিস্থিতিতে ভোটারদের কি পছন্দ হতে পারে তা স্পষ্ট। মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের হামলার নজির টেনে মোক্ষম আঘাত হানেন কমলা, যে ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে। বলেন, ভোটের ফলাফল বিপক্ষে গেলে দেশে রক্তগঙ্গা বইয়ে দেয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। তাই অতীতে ফিরে না গিয়ে ভবিষ্যতের সুরক্ষা আর নিরাপত্তা নিশ্চিত করতে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন কমলা। বিক্ষুব্ধ সমর্থকদের কেন ক্যাপিটালের ভেতরে ঢুকতে দেয়া হলো সেই প্রশ্ন তুলেছেন ট্রাম্প। দাবি করেছেন, 2020 সালের নির্বাচনে কারসাজি করে হারানো হয়েছে তাকে। নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দৃঢ় আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। কটাক্ষ করেছেন পররাষ্ট্রনীতিতে কমলার দুর্বলতা নিয়ে। কমলার দাবি, ট্রাম্প এখন প্রেসিডেন্ট পদে না থাকায় স্বস্তিতে আছে ইউরোপীয় ইউনিয়ন। তা না হলে ইউক্রেন দখল করে ইউরোপের বাকি অংশে নজর দিতেন পুতিন। সতর্ক না হলে স্বৈরশাসক পুতিন ট্রাম্পকেও
খেয়ে ফেলবেন। Just so you understand, they sent her to negotiate peace. এই যুদ্ধ শুরুর আগে তাকে শান্তি আলোচনার জন্য পাঠানো হয়েছিল। 3 দিন পরে সেখানে গেলেও তার দুর্বলতা ও বোকামির কারণে যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। তিনি ছিলেন দূত। জেলেনস্কি ও পুতিনের সাথে আলোচনার জন্য তাকে পাঠানো হয়েছিল এবং সে যা করেছে তাতে 3 দিন পর যুদ্ধ শুরু হয়ে যায়। আমরা তার মধ্যে এমনই প্রতিভা দেখেছি। And the war started 3 days later. And that's the kind of talent we have with her. বিতর্কের পুরোটা জুড়ে তীব্র মতভেদ আর ধারালো বাক্যবাণে একে অপরকে ঘায়েল করলেও একটি বিষয়ে একই সুরে কথা বলেছেন ট্রাম্প ও কমলা। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করে আনুগত্য প্রকাশের কমতি ছিল না তাদের। কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলে সতর্ক করেছেন ট্রাম্প। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে 90 মিনিটের বিতর্ক চলাকালে বাইরে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বিরোধীরা। গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কার্যকর পদক্ষেপ চেয়েছেন তারা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চীনের হাইনান প্রদেশে ধেয়ে আসছে টাইফুন ইয়াগি। চলতি বছরের 11তম এই টাইফুন ইয়াগি বর্তমানে সুপার টাইফুনে পরিণত হয়েছে। দেশটিতে প্রতি ঘন্টায় 209 কিলোমিটার বেগে বাতাস বইছে। প্রাদেশিক আবহাওয়া কেন্দ্র জানিয়েছে টাইফুনটি হাইনানের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় টাইফুন মোকাবেলায় তারা সর্বোচ্চ পর্যায়ে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গ্রহণ করেছে। বিজ্ঞানীরা জানিয়েছে মাত্র একদিন আগে ইয়াগি একটি সাধারণ ঝড় ছিল। মানবসৃষ্ট জলবায়ু সংকটের কারণে এসব ঝড় শক্তিশালী হয়ে উঠছে। ধারণা করা হচ্ছে টাইফুন ইয়াগি চীনের হাইনান প্রদেশের ওয়েংচাং শহর এবং গুয়াংডং প্রদেশের জুয়েন অঞ্চলে শুক্রবার বিকেলে আছড়ে পড়তে পারে। হাইনানের প্রাদেশিক সরকার জানিয়েছে মধ্যরাত থেকেই অঞ্চলটিতে আন্তনগর বাস পরিষেবা স্থগিত রাখা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে দেশটিতে ট্রেন পরিষেবা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় রাত 8টার পরের ফ্লাইটগুলো শুক্রবার মধ্যরাত পর্যন্ত বাতিল করা হবে। বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে ধ্বংসাত্মক এক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। টাইফুন ইয়াগির প্রভাবের কারণে বৃহস্পতিবার সকালে হংকংয়ের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। অঞ্চলটিতে দিনের পর বড় একটি ঝড় হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় পর্যবেক্ষণ কেন্দ্র। টাইফুনের প্রভাবে সপ্তাহের শুরুতেই ফিলিপাইনের সারা দেশব্যাপী ভারী বৃষ্টিপাত হয়। এতে অন্তত 13 জন প্রাণ হারান। ইফাত জাহান, বাংলা ভিশন।